সে এজেন্ডা ছিল আমাদের এনসিসির যে বিষয় সেটি। প্রাথমিক যে প্রস্তাব করেছিল নির্বাচন কমিশন যে এটার নাম এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এক্ষেত্রে গতবার নামের ব্যাপারে বা নামের সাথে মর্মার্থের কিছুটা বিভ্রান্তি হতে পারে বলে অনেক আশঙ্কা করেছিলেন। অনেকে এটা মত দিয়েছিল যে এনসিসি শুনতে একটি সুপ্রা কনস্টিটিউশনাল বডির মতো মনে হয়, সুতরাং নামটা একটু পরিবর্তন হওয়া দরকার। তো সেই হিসাবে আজকে কমিশন সংশোধিত একটা নাম দিয়েছে, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ সংস্থাগুলোর নিয়োগ সংস্থা, নিয়োগ কমিটি, নিয়োগ অথরিটি। এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে যে বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে, এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসের যারা আছে সেই সমস্ত কমিশন আছে। এই সব কিছুর জন্যে একটা সিনক্রোনাইজ বডি থাকবে। কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে। আসলে বিষয়টি এরকম নয়, কারণ এই সমস্ত সংস্থার নিয়োগ আগেও কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে হতো না। এটার জন্য একটা সার্চ কমিটি করা হইতো, সেই সার্চ কমিটির মধ্যে এগুলো নিয়োগ হতো। আগে ভিন্ন ভিন্ন সার্চ কমিটি ছিল এক একটির জন্য। বর্তমান প্রস্তাবে অনেক সার্চ কমিটি না করে একটা সেন্ট্রাল বডির প্রস্তাবনা করা হয়েছে, যেগুলো এসব নিয়োগগুলোকে দেখবেন এবং ফাইনালাইজ করবেন। সুতরাং এটা প্রধানমন্ত্রীর আগেও ক্ষমতার ভিতরে ছিল না, এখনও এটার মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো খাটো করার কোনো সুযোগ এখানে নেই। এখানে যে বডিটা প্রস্তাব করা হয়েছে সেখানে আগে প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিসকে ইনক্লুড করেই তারা এটা করেছিলেন। আমরা আমাদের রিটেন যে প্রস্তাব দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে যেহেতু রাষ্ট্রের প্রধান ব্যক্তি প্রেসিডেন্ট এবং জুডিশিয়ারির প্রধান ব্যক্তি চিফ জাস্টিস, সুতরাং তাদেরকে এই কমিটিতে না রেখে তাদেরকে এর আওতায় রাখা দরকার। কোনো ক্রাইসিস যাতে হয় যখন ওইখানে তাদের কাছে অ্যাড্রেস করা হয়। পরবর্তীতেও আমাদের ঐকমত্য কমিশন সেটাকে চেঞ্জ করে দিয়েছে, নাম চেঞ্জ করছে, এবং সেটাও চেঞ্জ করে বর্তমান ফরমেশন হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, বিরোধী দলের বাইরে যে সমস্ত দল থাকবে পার্লামেন্টে তাদের সকলের কাছ থেকে একজন স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসাবে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, আর প্রেসিডেন্টের বা রাষ্ট্রপতির পক্ষ থেকে একজন প্রতিনিধি, এবং এই কমিটির সভাপতিত্ব করবেন লোয়ার হাউস যদি হয়, অথবা বর্তমান যে হাউস আছে সংসদের স্পিকার। সুতরাং এই কম্বিনেশনের সাথে আমরা হাউজে যেটা দেখেছি একটু ইনকমপ্লিট আছে আলোচনা, বোধহয় একটি দল ছাড়া আর সকলেই এখন পর্যন্ত যে মত দিয়েছে তারা সকলেই একমত পোষণ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীও এবার যে সংশোধিত কমিটি এবং সংশোধিত নাম তার সাথে সম্পূর্ণ একমত। কারণ বাংলাদেশে আজকে যে নৈরাজ্য তৈরি হয়েছে, এ একক ক্ষমতা একটি দায়ী, এবং এরকম একান্তই দলীয় অযোগ্য লোকদেরকে নিয়োগ দেওয়া একটা বিরাট সমস্যা। যেমন আজকে আমরা বলছি যে আওয়ামী লীগের তারা এখনও সচিবালয়ে বসে আছে, এখনও পুলিশ সার্ভিসে আছে। এটা কেন হয়েছে? যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়ার কারণে তাদেরকে এখনও সেখান থেকে সরানো যাচ্ছে না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। আর যে একটি দল যারটা বলেছেন সেটা বড়দের নিশ্চয়ই তারা একটু পরে এসে ব্রিফিং করবে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আর প্রধানমন্ত্রীর সময়ের ব্যাপারে তো আমরা এর আগের দিনেই কনক্লুশন করেছি যে তিনটি দল ছাড়া সকলেই 10 বছরের ব্যাপারে সকলেই একমত হয়েছে। 2 টার্ম নয়, ম্যাক্সিমাম 10 বছর ইন দ্য হোল লাইফ টাইম। জীবনে 10 বছরের বেশি আর হইতে পারবে না।
এটা ট্রাম্প দুইটা হইতে পারে, পার্লামেন্ট যদি মাঝপথে ভেঙে যায় তাহলে এটা তিনটা হইতে পারে। যদি না থাকে তাহলে তো এককভাবে সরকারি দলের প্রাধান্য থেকে যাচ্ছে যেটা এখন আছে। সুতরাং এটাকে ব্যালেন্স করার জন্য আমরা প্রস্তাব করেছি। তারপরে যদি গৃহপালিত হয় তো তাহলে পশুদের জবাই ইচ্ছা মতো হয়ে যাবে। সুতরাং সেখানে তো আমরা সেই সিচুয়েশনের জন্য আমরা আশা করি আর আসবে না, এবং সেই জন্যই তো এত সব পরিবর্তন, এত সব আলোচনা যে ব্যালেন্স করা এবং স্ট্রাকচারালি আমরা একটা সেফ গভর্নেন্স, পলিটিক্স অ্যান্ড এ ব্যালেন্স অফ পাওয়ারের ফিউচার বাংলাদেশ করার জন্যই এখানে আলোচনা করছি। আমরা আশাবাদী যে বাংলাদেশের রাজনীতিতে এবং দেশ শাসনে গুণগত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।